সুদানে প্রাণ হারালেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন নিরাপত্তা রক্ষীদের নিরাপত্তা দেবে কে? অবশেষে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়ল ইউক্রেন, যুদ্ধ কি শেষের পথে? অস্ট্রেলিয়া ইহুদিদের উৎসবে ভয়াবহ হামলাকারীদের পরিচয় কি? এবং ফিলিস্তিনি সহ ৭ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখলাম বিশ্বের আলোচিত কিছু খবর। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন সহকর্মী হিজল জুবায়ের ও মীর ফজলে রাব্বি। আপনাদের দুজনকে স্বাগতম। আজকে প্রথমেই আমি হিজল জুবায়ের আপনার কাছে আসতে চাই। সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত হয়েছেন। শান্তিরক্ষী মিশনে তারা ছিলেন এবং লজিস্টিক বেজে তারা কাজ করছিলেন। সে সময়ে অতর্কিত হামলায় তারা নিহত হন। ৬ জন নিহত হয়েছেন এবং একই সাথে ৮ জনের মতো আহত হয়েছেন। এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। আসলে সুদানে আমরা জানি যে দীর্ঘ ২ বছর ধরে একটা গৃহযুদ্ধ চলছে। ওখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে অংশ সেটা সুদান সেনাবাহিনী, কিন্তু তাদের বিরুদ্ধে প্যারামিলিটারি একটা গ্রুপ আরএসএফ, র্যাপিড সাপোর্ট ফোর্সেস, তারা হচ্ছে যুদ্ধে লিপ্ত। এবং সম্প্রতি যে হামলাটি বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ওপর হয়েছে, এটা আসলে আরএসএফ এর পক্ষ থেকে করা হয়েছে এবং এটাকে বলা হচ্ছে সন্ত্রাসী হামলা। যেহেতু ওই আরএসএফ তারা যে ক্ষমতার দাবিদার, তাদের কিন্তু আন্তর্জাতিকভাবে তারা স্বীকৃত নয়। তারা এই লড়াইটা চালিয়ে যাচ্ছে। এই গৃহযুদ্ধেরই একটা নেতিবাচক আউটকাম হচ্ছে এই হামলাটি, যেটা খুবই দুঃখজনক। বাংলাদেশের জন্য এটা বিশাল বড় একটা ক্ষতি। আর এই হামলাটি আসলে হয়েছে যে সম্প্রতি সুদানের সবচেয়ে বড় তেল ক্ষেত্র যে আবেই যে অঞ্চলটিতে হামলা হয়েছে, সেখানেই সুদানের সবচেয়ে বড় তেল ক্ষেত্রটি ওই অঞ্চলে। কিছুদিন আগেই এই হামলাটি ১৩ই ডিসেম্বর, প্রভাবে ১৩ই ডিসেম্বর হলো। ১৩ই ডিসেম্বরের জাস্ট কয়েকদিন আগে ওই তেল ক্ষেত্রটি দখল করে নেয় আরএসএফ। এবং তারপর পরই ওই অঞ্চলে যে জাতিসংঘের মোতায়েন করা সেনাবাহিনী এবং অন্যান্য যে ট্রুপ ছোট ছোট বেশ কিছু জায়গায় তাদের অঞ্চলে তারা হামলা জোরদার করে। এরই মধ্যে এই বাংলাদেশের ট্রুপরা যে এখানে ছিল, যে লজিস্টিক্স একটা ঘাঁটি জাতিসংঘের, সেখানে এই হামলাটি হয়। এবং সুদান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে ওই দিন একটি ড্রোন প্রথমে উড়িয়ে নেওয়া হয় ওই ঘাঁটিটির ওপরে। তারপর ওই ড্রোন থেকে ২টো বা ৩টা মিসাইল ছুড়ে ওই হামলা কার্য পরিচালনা করা হয়। এবার আসি মীর ফজলে রাব্বি আপনার কাছে। আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছেড়ে দিয়েছেন জেলেনস্কি। এরকমই একটি কথা উনি সাংবাদিকদের কাছে প্রকাশ করেছেন যে নিরাপত্তার প্রতিশ্রুতিতে তিনি ন্যাটোতে যোগ দিতে চান না, যেটি আগে তার অন্যতম এজেন্ডা ছিল। তো এটা কি আসলে মূলত যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্রদের চাপেই কি আসলে এটি বললেন জেলেনস্কি? অনেকটা সেরকমই। প্রায় ৪ বছর হতে চললো রাশিয়া ইউক্রেন সংঘাতে যুদ্ধে জড়িয়েছে তারা। এবং এই যুদ্ধ শেষ কবে হবে এবং কবে আসলে শান্তি ফিরে আসবে সেটি নিয়ে অনেক আলোচনা হলেও জেলেনস্কি আসলে যে ছাড়টা এবার দিলেন, তা থেকে অনেকটা বোঝা যাচ্ছে যে যুদ্ধ আসলে অনেকটাই এখন শিথিল হওয়ার দিকে এগুচ্ছে। বেশ কিছুদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি হচ্ছে মার্কিন প্রতিনিধিদের সাথে একটা বৈঠক করেন। বৈঠক শেষে তিনি বলেন যে তিনি বিশেষ শর্তে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছেড়ে দিবেন, বা ন্যাটোতে তিনি যোগ দেওয়ার যে সিদ্ধান্ত সেটা থেকে সরে আসবেন। এখন কেন এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ইউক্রেনের সংবিধানে উল্লেখ আছে এবং এটা আসলে ইউক্রেনের একটা জাতীয় আকাঙ্ক্ষা। এবং এই ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া না দেওয়ার উপরে পুরো ইউরোপের নিরাপত্তা নির্ভর করে, এমনটা অনেকে মনে করছে। অপরদিকে রাশিয়া তারা হুমকি আগেই দিয়ে রেখেছে যে আসলে ইউক্রেন ন্যাটোর সদস্য তো দূরে থাক, ন্যাটোর কোনো সদস্য সেনাবাহিনীও ইউক্রেনের মোতায়েন থাকতে পারবে না। এবং তিনি আরো হুমকি দিয়ে রেখেছেন যে জর্জিয়া এবং মালদোভার মতো রাষ্ট্র ন্যাটোর সদস্য হতে পারবে না। এবং এই জায়গা থেকে পুতিনের থিওরি বা পুতিনের চিন্তার জায়গাটা হলো যে ন্যাটোর যে অবস্থায় আছে এর থেকে আর বিস্তৃত করা যাবে না। সুতরাং এই জায়গায় রাশিয়ার বা পুতিন কোনোভাবেই ছাড় দেওয়ার জন্য প্রস্তুত নয়। এবং সেই একই প্রেক্ষাপটে আসলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি আসলে এখন ছাড় দেওয়ার মানসিকতাই নিয়েছেন। আপনার কাছে আবারও অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের উৎসবে হামলা হয়েছে।
হানুকা উৎসব, তাদের বাৎসরিক উৎসব। তো এই যে হামলা, এবং এই হামলায় মূলত দেখা যাচ্ছে যে হামলাকারী একজন মুসলিম ছিলেন এবং এটাকে ইসলামোফোবিয়ার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন নেতানিয়াহু এবং আহ, আহ, ইহুদিরা। তো এইটাকে আসলে সারা বিশ্বে ইসলামোফোবিয়া কে আসলে আরো বেশি ত্বরান্বিত করার জন্য এই হামলাকে আবারও ব্যবহার করা হচ্ছে কিনা, এরকম মনে করছেন আপনি? হ্যাঁ, এটা এটা বেশ আলোচিত। মানে এই আপনি যে পয়েন্টের কথা বলেন, এই পয়েন্টটা আসলে খুবই আলোচিত হচ্ছে। আমরা দেখলাম যে হামলাকারী, যখনই জানা গেল যে হামলাকারী দুইজন, তার বাবা ছেলে, তারা দুজনই মুসলিম, তখনই একটা বড় অংশ, মানে পর্যবেক্ষকরা বলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, এক্স থেকে বা ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, কট্টরপন্থী বিভিন্ন মহল, তারা প্রচারণা চালাতে থাকলো যে মানে এই যে মুসলিমরা কেন সন্ত্রাসী। মানে ওই দুইজন হামলা করার ফলে তারা সাথে সাথে একটা পুরো জনগোষ্ঠী বা একটা সম্প্রদায়কে তারা মানে সন্ত্রাসী আকারে হাজির করার একটা চেষ্টা চালালো। এবং শুধু মানে এইসব নেটিজেনরা না, আমরা জানি যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, উনিও কিন্তু সাথে সাথে এটাকে ক্যাশ করেছেন এবং উনি সরাসরি অস্ট্রেলিয়াকে আক্রমণ করেছেন। যে কিছুদিন আগেই ফিলিস্তিনকে যে অস্ট্রেলিয়া স্বীকৃতি দিল রাষ্ট্র আকারে, এই ধরনের উনি তখনই সাবধান করেছিলেন যে এই স্বীকৃতির ফলে অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষ বেড়ে যাবে বলে তিনি আগেই সতর্ক করেছিলেন। এ ধরনের একটা কিন্তু কূটনৈতিক বান মারা যেটা বলা যায়, এই ধরনের একটা মানে প্রচেষ্টা কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহুর দিক থেকে আমরা দেখেছি। এবং নেতানিয়াহু বোঝাতে চেয়েছে যে মুসলিমরা আসলে যৌথভাবেই একটা সন্ত্রাসী অংশ এবং এদেরকে সবসময় মানে সাইডে রেখে দেওয়া উচিত, এদেরকে সবসময় নিগ্রহের মধ্যে রাখা উচিত। এবং এর ভেতর দিয়ে ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীরে সে যে হামলা চালিয়ে যাচ্ছে, এটাকে আসলে নতুন করে ভ্যালিডিটি দেওয়ারও চেষ্টা করছে। মজার ব্যাপার হচ্ছে যে হামলাকারী যখন দুজন মুসলিম, ওই দিনই যে যাকে বলা হচ্ছে যে জাতীয় বীর বলে আখ্যা দিচ্ছেন, এবং তার সাথে অলরেডি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ উনি হাসপাতালে গিয়ে দেখাও করেছেন। মানে একজন প্রতিরোধকারী আহমেদ আল আহমেদ, উনিও একজন মুসলিম, উনি কিন্তু তার জীবন বাজি রেখে একজন হামলাকারীর হাত মানে তার উপরে জাপটে ধরে তার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে উনি নিজের জীবন বাজি রেখে ওই হামলাকারীকে প্রতিহত করেন। উনি কি একজন পথচারী ছিলেন? উনি একজন পথচারী ছিলেন এবং ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে এখন ভাইরাল এবং সারা পৃথিবীর মানুষ তার প্রশংসা করছে। এবং মানে সে যদি ওই দিন প্রতিরোধ না করতো আরো অনেক প্রাণহানি হতো, এটা নিঃসন্দেহে বলা হচ্ছে। তো এই জায়গা থেকে কিন্তু তখন কিন্তু দেখেন যে মুসলিম আর একজন মুসলিমই কিন্তু ঠেকালো হামলাটা, তো সেটাকে কিন্তু সামনে আনা হচ্ছে। মীর ফজলে রাব্বি, আপনাকে দিয়ে শেষ করতে চাই যে আমাদের শেষ টপিক, ট্রাম্পের নতুন আদেশে বাড়ল নিষিদ্ধ দেশের সংখ্যা, মানে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্প প্রশাসন, সেই সংখ্যা উনি 19 থেকে বাড়িয়ে 39 দেশে এসে ঠেকেছে আমরা জেনেছি সর্বশেষ। তো এই বিষয়ে কি একটু বলবেন যে আসলে এর সাথেও কি আমরা জেনেছি যে 39 দেশের মধ্যে অধিকাংশ দেশই মুসলিম দেশ, আফ্রিকান এবং অ্যারাবিয়ান কিছু দেশ আছে। তো আসলে এর মধ্যেও কি মানে মুসলিম বিদ্বেষের বিষয়টি উঠে আসলো? হ্যাঁ, মুসলিম বিদ্বেষের বিষয়টি উঠে না আসার কোনো সুযোগ নেই এখানে। একটি ছোট অ্যানালজি আপনাকে দিই, তাহলে আপনি সেটি বুঝতে পারবেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে 41টি দেশের নাগরিক ভিসা ফ্রি সুবিধা পায়। সেখানে সর্বশেষ ইসরায়েলকে যুক্ত করা হয়েছে 41টি দেশের তালিকায়, এবং 39টি দেশের নাগরিকরা এখন ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়লেন, সেখানে সর্বশেষ যোগ করা হলো ফিলিস্তিনকে। তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে আসলে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, তিনি আসলে কতটা ইসলামোফোবিক বা ইসলাম বিদ্বেষ নিয়ে হচ্ছে তিনি বলতে গেলে ব্যবসা করেন। তো এইখানে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন যে নিষেধাজ্ঞাটা আসলো, সেটি নিয়ে একটু বলতে হয় এখানে ভিন্ন বা ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটা হচ্ছে সিরিয়ার উপরে এভাবে নিষেধাজ্ঞা আসবে সেটা আসলে অনেকে চিন্তা করেন। কয়েকদিন আগে আমরা দেখছিলাম যে সিরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র একটা সম্পর্ক উন্নয়নের দিকে যাচ্ছিলেন। সিরিয়ার বর্তমান যিনি প্রেসিডেন্ট আল সারা, উনি যুক্তরাষ্ট্রে আসলেন এবং মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যে মধ্যপ্রাচ্য সফরে গেলেন, সেখানেও আল সারার সাথে তিনি দেখা করেছিলেন এবং সেখানে গিয়ে তিনি বলেছিলেন যে ঘোষণা দিয়েলেন যে সিরিয়ার উপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে। এবং সেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার যে পূর্ণ প্রক্রিয়া, সেটি গতকালকে শেষ করলেন। আনুষ্ঠানিকভাবে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে দেওয়া হলো। কিছু নিষেধাজ্ঞায় কিছু ঘাটতি ছিল, সিরিয়ার কিছু কমপ্লেইন ছিল, সেগুলো তিনি সলভ করে দিয়েছেন। এখন সিরিয়ার উপরে কোনো ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নেই।
কিন্তু তিনি আবার ভ্রমণ নিষেধাজ্ঞা সিরিয়ার উপরে দিয়ে রেখেছেন। এটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাজনৈতিক কৌশল, রাজনৈতিক এবং কিছু পলিটিক্যাল গেমের কারণে এই দেশগুলো আসলে যুক্তরাষ্ট্রের বা আমেরিকান যে ড্রিম সেগুলো থেকে আসলে বঞ্চিত। ধন্যবাদ আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা আবারও হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের ডিজিটালের সঙ্গেই থাকুন।